তবে আমেরিকা যদি বাংলাদেশের বিষয়ে সরাসরি কোনো পলিসি নেয়, তখন বাংলাদেশ সেই বিষয়গুলো ভেবে দেখতে পারে। যেমন সাম্প্রতিক সময়ে আপনার হলো আমাদের এই সরকার ভারতের বিষয়ে বেশ জোরে জোরে কথা বলছিল। আমেরিকার একটা প্রতিনিধি এসে মিটিং করলো, ভারতের প্রতি সুর নরম হয়ে গেল। তাহলে এই জায়গাতেই সিদ্ধান্ত নেওয়া যায় যে আমেরিকা যেহেতু ভারতের দৃষ্টিতে আমাদেরকে দেখে, তাই আমেরিকা কতটুকু ভালো বন্ধু হবে এটা বিবেচনার বিষয়। এবার আসি যে রাশিয়ার ক্ষেত্রে। প্রথমত হলো রাশিয়ার সাথে বাংলাদেশের কমিউনিকেশন খুবই বাজে। এটাও মানে সরাসরি স্থলভাগের তো সম্পর্ক নাই, বা আমাদের কাছাকাছিও কোনো রাষ্ট্র না। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, ট্রেড, কমার্স এগুলোও রাশিয়ার সঙ্গে বেশি একটা সুবিধার না। সে জায়গা থেকে বন্ধু হিসেবে রাশিয়া তেমন কোনো উপকার করতে পারবে বলে আমাদের মনে হয় না। আগে আমার মনে হয় বাংলাদেশের কাকে আসলে বন্ধু ভাবা উচিত। একটা শক্তিশালী দেশ হিসেবে যদি রাশিয়া বাংলাদেশের পাশে আসে, অথবা আমেরিকা বাংলাদেশের পাশে আসে, সারা বিশ্বের দৃষ্টিতে শক্তিশালী দেশ হিসেবে আমাদেরকে আমেরিকার ফেভার নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমেরিকা দক্ষিণ এশিয়ায় নিজের চোখ দিয়ে দেখে কম, ভারতের চোখ দিয়ে দেখে, অর্থাৎ বিষয়টা এরকম, দক্ষিণ এশিয়ায় ভারত ইজরাদারি নিয়েছে নিয়ন্ত্রণের এবং কর্তৃত্বের। তো এইরকম দেখতে গিয়ে আমরা একটা বিপদে পড়ে গেছি যে ভারত তো আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, আমাদের সীমান্তে নাগরিক হত্যা, নদীগুলোর উপরে বাঁধ দিয়ে দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করছে, আরও অনেকগুলো বিষয় রয়েছে, বাণিজ্যিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, অনেকগুলো বিষয়। সামগ্রিকভাবে এই রাষ্ট্রটাকে এদেশের নাগরিকরা মনে প্রাণে শত্রুই মনে করে। তো এইরকম শত্রু ভাবাপন্ন একটা দেশ, তার সঙ্গে আমেরিকা লিয়াজু করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করবে, আর বাংলাদেশ সেটাকে বন্ধুত্ব হিসেবে নেবে, এটা মনে হয় এতটা সহজ না। ঠিক আছে, অলরেডি চীনের অনেকগুলো ব্র্যান্ড, যেমন বিবিকে ইলেকট্রনিক্সের আপনার হলো রিয়েলমি, ভিভো, অপ্পো, ওয়ানপ্লাস, চারটা ব্র্যান্ড কিন্তু আলাদা, সবাই আমরা জানি, কিন্তু এটা কিন্তু চারটা ব্র্যান্ড একই ব্র্যান্ড। বিবিকে ইলেকট্রনিক্সের অধীনে চারটা নামে তারা ব্যবসা করছে। ঠিক আছে, যে একটা নিষেধাজ্ঞা পাইলে আর একটা চলবে, এরকম বিষয়টা। তো এই চারটা ব্র্যান্ড বাংলাদেশে উৎপাদন শুরু হয়েছে। এরকম আরও অনেকগুলো চায়নার এখানে ইনভেস্টমেন্ট রয়েছে, যেগুলো তারা ব্যবসা করছে, উৎপাদন করছে বাংলাদেশে। বাংলাদেশের লেবাররা কাজ করতেছে, সামগ্রিকভাবে দেশের উপকারী হচ্ছে। তো চীনকে বন্ধু হিসেবে যদি ভাবা যায়, তাহলে চীনের উৎপাদনের লিগেসি যদি বাংলাদেশে কিছুটা যদি নিয়ে আসা যায়। দেখেন, ভারত চীন শত্রুতা থাকলেও ভারত কিন্তু চীনের টেকনোলজি নেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করছে না, ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করছে না। বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো ভারতে আসছে, এতে ভারত উদারভাবে গ্রহণ করছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো বাংলাদেশ কেন গ্রহণ করবে না? ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের আসলে একটা ডিসিশন নেওয়া উচিত যে আমরা এই জায়গাতে কাজ করতে পারি কিনা। এটা হলো বাণিজ্যিক ক্ষেত্রে গেল। আরেকটা বিষয় হলো যে আমাদের সার্বভৌমত্বের বিষয়ে, যে বাংলাদেশ 3 দিক থেকে ঘেরা ভারত দ্বারা, এবং সেইখানে ট্রাম্প কার্ড হিসেবে আছে পাকিস্তান, চায়না, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, এইগুলো রাষ্ট্রগুলো। তো এই সমস্ত রাষ্ট্র বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে কিনা বলতে পারছি না, তবে পাকিস্তান বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে, আমি আপনাকে লিখে রাখছি। পাশাপাশি চায়নাও বাংলাদেশের প্রতি ইতিবাচক আচরণ করবে এবং বাংলাদেশকে হেল্প করবে ইফ দেয়ার আর এনি ক্যাওয়াজ উইথ ইন্ডিয়া। ঠিক আছে, তো ইন্ডিয়ার সাথে কোনো ক্যাওয়াজ লাগলে চায়না একটা ভূমিকা রাখবে সেখানে। তো এই বিবেচনায় দেখেন, সামরিক দিক থেকে, সার্বভৌমত্বের দিক থেকে চায়না হতে পারে একটা বেটার পার্টনার। ঠিক আছে, বেটার পার্টনার আমেরিকার চেয়েও বেটার পার্টনার হতে পারে। আরেকটা বিষয় আছে, আমাদের নদীগুলোর উপরে ইন্ডিয়া ব্যাপকভাবে বাঁধ দিয়েছে। 54 নদীর উপরে আমরা শুনতাম যে 500 বাঁধ, কিন্তু বাস্তবে আরও এটা 1000-এর উপরে হয়ে গেছে। আমাদের হলো নিচু দেশ, এখানে পানি গড়ে আসে, ওরা কী করছে, সবগুলো নদীর উপরে বাঁধ দিয়ে দিয়ে পানি প্রত্যাহার করে অন্য দিকে এদিক ওদিক নিয়ে গেছে। এরকম নিয়ে যাওয়ার ফলে আমরা পানি বঞ্চিত হচ্ছি। ঠিক একইভাবে এই নদীগুলো যেগুলো আছে না, এই নদীগুলো তিব্বত, হিমালয়, বিভিন্ন অঞ্চল থেকে তৈরি হয়েছে, যেগুলো চায়নার সাথে খুব ক্লোজলি রিলেটেড।
এবং এই নদীগুলো চায়না থেকে উৎপন্ন হয়ে ইন্ডিয়াতে গেছে। তো আমরা যদি নদীগুলোর ক্ষেত্রে আমাদের ধরেন বড় দুটো প্রকল্প ফারাক্কা আর এদিকে চায়না আর এদিকে আপনার হলো সিলেটের দিকে একটা, এই তিনটা বড় অঞ্চলে যদি একটা বড় আপনার হলো পানি নিয়ে কোনো একটা মহাপরিকল্পনা করি, তাহলে সেই জায়গাতে ভারত আবার চায়, মানে এই বিষয়টা বলছি আমি আপনাদেরকে, যে চায়না যদি এই জায়গাগুলোতে ইনভেস্ট করে অথবা বাংলাদেশকে অবকাঠামোগত সাহায্য করে, চায়নার ড্যামগুলো যে কত আধুনিক এটা আপনারা জানেন, ঠিক আছে? এটা মানে বলা হয় যে পৃথিবীর গতি থামিয়ে দেয় এরকম ড্যামও চায়নার আছে। তো চায়না সেই ড্যাম প্রযুক্তি দিয়ে যদি বাংলাদেশকে সাপোর্ট করে, তারা সাপোর্ট করতে চায় কিনা সেটা একটা বিষয়, কিন্তু এখন পর্যন্ত তারা আগ্রহ দেখাইছে এবং তারা এটা করতে চায়, যেটা তিস্তা প্রকল্প নিয়ে তারা একটা মহাপরিকল্প করতে চায়। এবং আমি মনে করি চায়না ইন্ডিয়ার যে বাঁধটা রয়েছে এখানে গজলডোবা বাঁধ, এই গজলডোবা বাঁধকে বিট দেওয়ার একবারে শতভাগ সমর্থন আছে। মানে একটা হলো তারা এখানে অবকাঠামোগতভাবে ইঞ্জিনিয়ারিং নকশার মাধ্যমে করতে পারবে, 2 নাম্বার হলো এই নদীগুলোর উৎপত্তি হয়েছে চায়না থেকে। সো ইন্ডিয়া যদি এখানে তালবাহানা করে, চায়না ওখান থেকে সুইচ টিকতে পারবে। 2টা বিষয় এই জায়গা থেকে ইন্ডিয়া আবার আপনার হলো আগ্রহ দেখাইছে। যখন চায়না আগ্রহ দেখালো তখন বলতেছে আমরাই আগ্রহী এই বিষয়ে, এই মহাপরিকল্পনায় কাজ করতে। তো ইন্ডিয়ায় যদি আগ্রহ হয় তাহলে ইন্ডিয়ার তো নতুন করে বাঁধ তৈরি করার কথা নয়, তার যে বাঁধটা আছে ওই বাঁধেই তো পরিকল্পনায় বাংলাদেশকে অংশীদার করতে পারে, তাই না? তার মানে ইন্ডিয়া আসলে এখানে বেস্ট অপশন না। বাংলাদেশের হাসিনা থাকা অবস্থায় কিছু সুশীল এটাকে আবার বেস্ট অপশন বলছিল যে না, ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব রেখে এই বাঁধ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এরকম। তাদের মনে রাখতে হবে যে শেখ মুজিবুর রহমানকে রাজি করায় ফারাক্কা বাঁধ চালু কইরা এখনও বন্ধ হয় নাই। সো ইন্ডিয়া বেটার অপশন হবে না এই ভৌগোলিক পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে, অর্থনৈতিক, এটা আমরা সবাই জানি। সে জায়গা থেকে এখন নতুন করে ভাবনার সময় আছে। ওই ব্যাখ্যাগুলো আসলে আওয়ামী লেসপন্সারদের দেওয়া ব্যাখ্যা, যে ইন্ডিয়া বেস্ট অপশন হবে তিস্তা মহাপরিকল্পনা করার জন্য। ইন্ডিয়ায় যদি বেস্ট অপশন হয় তাহলে তো ইন্ডিয়ার মহাপরিকল্পনা করার প্রয়োজন নাই। যেটা গজলডোবাতে তারা যদি বাংলাদেশের সাথে পানি শেয়ারিং করে, যদি উঁচু লেভেল তৈরি করে, এক্সট্রা ফোর্স তৈরি করে আমাদেরকে ভাঙচুর না করে, তাহলে এটা প্রয়োজনই নাই। তাহলে বাংলাদেশের আসলে কাকে বন্ধু ভাবা উচিত বা কে বাংলাদেশের বন্ধু হতে পারে? এই জায়গা থেকে বাংলাদেশের খুব নিকটে মাত্র 23 থেকে 25 কিলোমিটার, আর ওরা যদি আরও 60 কিলোমিটার ভারতের ভিতরে ঢুকে পড়ে, সেই দূরত্বটা ধরেন হয়ে যেতে পারে 8-10 কিলোমিটার এরকম হতে পারে, বা 15 কিলোমিটার হতে পারে। চীন এইরকম কাছাকাছি আছে, এবং চীন হলো এমন একটা রাষ্ট্র যারা রাজনীতির চেয়ে ব্যবসাকে গুরুত্ব দেয় বেশি। ব্যবসা, বিনিয়োগ, ডেভেলপমেন্ট অথবা ইনোভেশন, এগুলো এই জায়গা থেকে যেহেতু চীন ভারত দ্বন্দ্ব লেগে আছে, বাংলাদেশ ভারত দ্বন্দ্ব লেগে আছে, সে জায়গা থেকে চীন হতে পারে উত্তম বন্ধু। এটা বাংলাদেশের বন্ধু ভাবা উচিত চীনকে। কতগুলো কারণে আমি আপনাদেরকে বলছি। যদি চীনের সঙ্গে আমাদের বাণিজ্যিক টাই হয়, যে তাদের যে ছোট ছোট কলকারখানা যেটা চীনের প্রয়োজন নাই সেগুলো বাংলাদেশে শিফট করতে পারে অথবা টেকনোলজি শেয়ারিং করতে পারে, তাহলে সেক্ষেত্রে মানে বাংলাদেশ হতে পারে চীনের মতো দ্বিতীয় উৎপাদন কারখানা সারা বিশ্বের।